আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে তিন বন্ধু, জানালেন কেরানীগঞ্জ থানার ওসি। 1 মাস ধরে চলে রেকি, ভাঙা হয় সিসি ক্যামেরা। আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলেছে। তারা সিসি ক্যামেরার ডিভিআরটা ভেঙে ফেলেছে, বাট আমরা সেটার ভাঙা অংশটুকু পাইনি। পূর্বাচলে বুয়েট ছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে 2 জন ডোপ টেস্টে পজিটিভ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। গাড়ি চালকের ক্ষমতাশালী পিতা মামলার মোড় ঘোরানোর, এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার দাবি করছি। উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজায় ডক্টর ইউনুস সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। মেয়ে বিদেশ থেকে ফিরলে দাফন। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। গণ অভ্যুত্থানে খুলনায় নিহত 58 জনের পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা। গণহত্যার বিচার করতে না পারলে বড় ব্যর্থতা হবে সরকারের। চার ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে উত্তরায় রেস্তোরাঁর আগুন। আহত 7 জনকে উদ্ধার। গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত, ধারণা ফায়ার সার্ভিসের। 3 বন্ধু আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে, আর সেটা করতে 1 মাস ধরে তারা রেকি করে ব্যাংকটির আশপাশ। ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যাংকে ঢুকেই সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে তারা। এসব তথ্য জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি। আর এই ঘটনায় দায়ের করা মামলায় নীরবকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে অন্য 2 জন আরাফাত এবং সিফাতকে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়েছে। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার এই ভবনের নিচেই সেলুন। সেখানকার কর্মী এই কিশোর জানায়, একই পোশাক পরা 3 জনকে ব্যাংকের ভেতরে ঢুকতে দেখেছিল সে। আমার কাছে মনে হচ্ছিল সাধারণ ছেলেবেলে, তারপরে দেখি ওখান থেকে ঘুরে তারপরে এখানে ঢুকেছে। আমি তো বুঝতে পারি না, আমি তারপরে ওরা 3 জন মানে একই রকম ড্রেস পরেছিল। 3 জন একই কালার প্যান্ট, আবার 3 জন মানে একই রকমের মাস্ক। স্থানীয় ঠিকাদার বাবুল খান টাকা তুলতে ব্যাংকের ভেতরেই ছিলেন। তিনি জানালেন কি হয়েছিল তখন। আমি টাকা জমা দিছি, জমাটা নিতে পারে না, আর এন্ট্রি করতে পারে নাই, এর ভিতরে ঢুকে গেছে। কাউকে ওরা মারধর করে নাই। প্রথম বলছে যে কোনো আওয়াজ, কোনো অ্যালার্ম, কোনো কিছু করতে পারবেন না, যদি করেন তাই গুলি দিয়া সবাই যাজরা বানাই আনব না। আমরা টাকা যাবে সরকারের, জান যাবে আপনাদের। ডাকাতি চেষ্টার ঘটনায় আটক 3 জনের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ জানায় 3 বন্ধু আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিল। এটা আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলেছে। তারা সিসি ক্যামেরার ডিভিআরটা ভেঙে ফেলেছে, বাট আমরা সেটার ভাঙা অংশটুকু পাইনি। এবং তাদের আইফোন কিনতে হবে, এই কারণে বেসিক্যালি টাকার প্রয়োজনে তারা পরিকল্পনা করে। অভিযুক্তদের মধ্যে একজনের পরিবারও বলছে ছেলে ফোন কিনে দিতে বলেছিল। আমার একটা মোবাইলের শখ, আমার একটা মোবাইল দাও। তখন আমার আব্বু বলে যে এতটুকু বাচ্চারা এখন মোবাইল দিলে বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য আব্বু রাজি হয় না। দিনে দুপুরে ব্যাংক ডাকাতি চেষ্টার ঘটনায় আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয়রা। এরা 3 জন লোকে মানে তারপরও খেলনা পিস্তল নিয়ে মনে করেন এরকম ডাকাতি করছে। এরকম নজিরবিহীন ঘটনা তো আসলে সচরাচর দেখা যায় না। ওরা 3টে পোলাবান, তোরা 22-23 জন মানুষ, জাবরাইও ধরিয়া তো লই বুড়াই ভর্তি, তার গুলি করতে পারতো না। আমার বয়স, আমি জীবনে দেখি না ভেবেছেন এই রূপালী ব্যাংকে ডাকাইতে হয়, এই প্রথম দেখছি ডাকাইতে হইতে। 16 বছর বয়স তো ডাকাতি হওয়ার কথা না, স্কুল লেখাপড়া কলেজে। বৃহস্পতিবার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় অপ্রাপ্ত বয়স্ক 2 জন সহ 3 জন অস্ত্রের মুখে গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাদের জিম্মি করে 18 লাখ টাকা লুটের চেষ্টা করে। পরে জানা যায় খেলনা পিস্তল দিয়ে তারা ডাকাতির চেষ্টা করে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডোপ টেস্টে তাদের মধ্যে 2 জনেরই পজিটিভ এসেছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। আর অন্যদিকে ময়নাতদন্ত শেষে বুয়েট ক্যাম্পাসে জানাজা হয়েছে নিহত মুহতাসিব মাসুদের। আহত অমিত শাহ এবং মেহেদি হাসান খান চিকিৎসাধীন রাজধানীর 2টি হাসপাতালে। ঘটনায় দোষীদের সাজা নিশ্চিতের দাবিতে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা। ঘুরতে বের হয়ে আর একসাথে ফেরা হলো না 3 বন্ধুর। বৃহস্পতিবার রাতেও বুয়েট ক্যাম্পাসেই ছিলেন তারা। 15 ঘন্টা পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফিরল মাসুদ, তবে নিথর দেহে। মাসুদের মরদেহ এলে শোকাবহ পরিবেশ তৈরি হয় ক্যাম্পাসে। কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজায় অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। এর আগে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মুহতাসিম মাসুদের ময়নাতদন্ত হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গাড়িতে নেমে ও চালাচ্ছিল, পিছনে এসে ওই কাগজ ওই সিটের পিছন থেকে বের করতেছিল। ওই সময় মানে পিছন থেকে গাড়ি এসে ওকে মারে। বাপ যেহেতু রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল, সে ওটাকে ড্যাম কেয়ারভাবে চালাইছে। এই ড্যাম কেয়ারভাবে চালানোর জন্য সেও উচ্ছৃঙ্খলভাবে চালাইছে বলে আমি মনে করি। এই উচ্ছৃঙ্খলতার জন্য আমার ছেলে আজকে মারা গেছে, 2টা ছেলে পঙ্গু হয়ে যাবে। হয়তো আমি এর ন্যায্য বিচার দাবি করি। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 300 ফিট এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন কম্পিউটার প্রকৌশল বিভাগের 21 ব্যাচের 3 বন্ধু মাসুদ, অমিত আর মেহেদি। তল্লাশি চৌকিতে থামায় পুলিশ। এ সময় একটি গাড়ি এসে তাদের উপর তুলে দেয়। ঘটনাস্থলে নিহত হন মুহতাসিম মাসুদ। আহত মেহেদিকে স্কয়ার হাসপাতালে আর অমিতকে চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেলে। 3 শিক্ষার্থীকে চাপা দেয়া গাড়িতেও ছিলেন 3 জন। তারা হলেন মিরপুরের মুবিন আল মামুন, মিরাজুল করিম ও উত্তরার বাসিন্দা আসিফ চৌধুরী। নিহত মাসুদের বাবার করা রূপগঞ্জ থানার মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোয় তাদের ডোপ টেস্ট করা হয় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে। সহপাঠী নিহতের ঘটনায় বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রাইভেট কারের চালক মুবিনের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহতের স্বজনদের চাপ দিচ্ছেন। তাই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শিক্ষার্থীরা। গাড়ি চালকের ক্ষমতাশালী পিতা মামলার মোড় ঘোরানোর, এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার দাবি করছি। যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক। বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় নিহত মুহতাসিম মাসুদকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিমান, পর্যটন এবং ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 83 বছর। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথম জানাজায় অংশ নেন ডক্টর ইউনূস সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশবরেণ্য আইন বিশেষজ্ঞের প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ পরিষদের অন্য বেশ কয়েকজন সদস্য, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন জানাজায়। হাজির ছিলেন আইন অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মীরা। এর আগে অসুস্থ বোধ করায় বেলা 3টার দিকে ধানমন্ডির বাড়ির কাছে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত পাওয়ার পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত চেষ্টা করেছি এবং 3:35 ওনাকে মৃত ঘোষণা করা হয়। ওনার কার্ডিও পালমোনারি ফেইলিওর বলে, যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়, হার্ট অ্যাটাক করেছেন উনি। এর আগে উপদেষ্টা পরিষদের বয়োজ্যেষ্ঠ এই সদস্যের মৃত্যুর খবরে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সান্ত্বনা দেন পরিবারের সদস্যদের। এমিরাটসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। এবং ওইখান থেকে উনি আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ইয়ে ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি।
উপদেষ্টা পরিষদের সদস্যরাও শেষবারের মতো দেখতে আসেন প্রিয় সহকর্মীকে। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। দেখিনি যে উনি এমন কোনো কথাবার্তা বলেছেন বা এমন কিছু করেছেন, কোনো ধরনের আঘাত লাগা, শব্দ লাগা, সবসময় হাসি মুখ ছিলেন। মৃত্যুর খবরে হাসপাতালে আসেন হাসান আরিফের স্বজন, ঘনিষ্ঠজনেরা। গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও। এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করা হাসান আরিফের কর্মজীবন শুরু হয় কলকাতা হাইকোর্টে 1967 সালে আইনজীবী হিসেবে। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। 2001 থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল। হয়েছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের উপদেষ্টাও। অন্তর্বর্তীকালীন সরকারের গণ অভ্যুত্থানের পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। শনিবার সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণের দ্বিতীয় জানাজা শেষে মরদেহ রাখা হবে মরচুয়ারিতে। পরে একমাত্র মেয়ে দেশে ফেরার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আবারও রেস্তোরাঁর আগুনে পুড়ে ছাই হলো রাজধানীর একটি ভবন। শুক্রবার সকালে উত্তরা 12 নম্বর সেক্টরের একটি রেস্তোরাঁয় ঘটে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 6 জন আহত হয়েছেন। 5তলা ভবনের পুরোটা জুড়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকলেও ছিল না আগুন নেভানোর কোনো ব্যবস্থা। সকাল 10:30টার কিছু আগে উত্তরা 12 নম্বর সেক্টরের শাহ মখদুম সড়কের একটি ভবনে হঠাৎই আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে প্রথম ও দ্বিতীয় তলায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটির নিচ তলার লাভালিন রেস্তোরাঁয় আগুন লাগার পরই ঘটে সিলিন্ডার বিস্ফোরণ। আগুন ও ধোঁয়ার তীব্রতা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আমি যখন সকালে অফিসে কাজ করতেছিলাম তখন হঠাৎ করে দেখি যে ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি খেয়াল করলাম যে লোকগুলা বের হয়ে আসছে। তার কিছুক্ষণের পর দেখলাম যে ব্লাস্ট হচ্ছে এটা বড় করে। এরপর থেকেই আগুনটা সরে গেছে। কিছুক্ষণের ভিতরে ফায়ার সার্ভিস চলে আসছে। একটা হয়েছে বিকট একটা শব্দ, আগুনের একটা শিখা প্রায় বিল্ডিং এর উপরে চলে গেছে, এত বড় ছিল। তখন আমি এখানে নিচে ছিলাম। আগুনের ভয়াবহতা দেখে একে একে যোগ দেয় মোট 12টি ইউনিট। এ সময় জীবন বাঁচাতে ছাদে ছুটে যায় ভবনের ভেতরে থাকা প্রায় 30 জন। পাশের ভবনে গিয়ে জীবন বাঁচায় তারা। তবে ধোঁয়ার তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আমি এদিকে মুভ করে আমার জিমের যে 3 তলা, ওইখানে গ্লাস করা, ওয়াল সাইডটা গ্লাস করা, ওই গ্লাসটা ভেঙে আমি ওইখান থেকে লাফ দিয়ে নামছি। এরকম আরও কয়েকটা রেস্টুরেন্টে এই সিএনজি গ্যাস দিয়ে তারা চুলা জ্বালাচ্ছে, যেটা টোটালি ইলিগাল। বেরোনোর পরে আমরা ছাদে চলে গেলাম। আমরা 20-22 জন হিসাবে ছাদে চলে গিয়ে আমরা ওই পাশে একটা দরজা ছিল, দরজাটা মাইলস্টোনে ওই পারে দিয়ে আর এই পারে আমাদের এসির একটা উপরে দিয়ে আমরা 20-22 জনের ক্লায়েন্ট সহ আমরা মনে করেন এইভাবে বের হয়ে আসছি। 5তলা ভবনের নিচ তলায় ছিল রেস্টুরেন্ট, দ্বিতীয় তলায় বিউটি পার্লার, তৃতীয় ও চতুর্থ তলায় ছিল পুরুষ ও মহিলাদের জিম। দ্রুততম সময়ে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 3টি ল্যাডার। এখানে সিলিন্ডার ছিল বেসিক্যালি হচ্ছে ওরা বলছে যেটা আর কি, যে 4টা সিলিন্ডার স্যার আমাদের এখানে ছিল। এর মধ্যে আমরা একটা সিলিন্ডার বের করতে পারছি। এরপরে এখানে 3টা সিলিন্ডার আসলে বাস্ট হয়েছে। আমি ঘুম থেকে উঠা আর কি দেখলাম যে এখান থেকে আগুন বের হইতেছে। তো আইসা দেখলাম যে এখান থেকে সিএনজির যে আছে না সিলিন্ডার, ওই সিলিন্ডার দিয়া মানে ওই রেস্টুরেন্টে পাক করতো আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে সিএনজির সিলিন্ডার দিয়ে কেন রেস্টুরেন্টে পাক করে। দুপুরের পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, প্রতিটি ফ্লোরে তীব্রভাবে গ্যাস জমেছিল, যার কারণেই আগুন নেভাতে সময় লেগেছে বেশি। গাফিলতি বলতে আমি বলেছি যে এটা অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং, অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি। এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল, এসকেপ রুট সেভাবে ছিল না। আপনারা দেখেছেন যে বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে আমাদের মই 3 পার্ট ল্যাডার দিয়ে পার করেছি আমরা। এবং আরেকটা জায়গায় দরজার
দরজার যে ওটা কাঠ ভেঙে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আমরা পার করেছি। এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দুপুর পর্যন্ত দেখা মেলেনি ভবন বা হোটেল মালিকের। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের পর পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা পেল গণ অভ্যুত্থানে নিহত খুলনা বিভাগের 58টি পরিবার। আহতদের পরিবারকেও পুনর্বাসন করা হবে। অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, গণহত্যার বিচার করতে না পারলে বড় ব্যর্থতা হবে সরকারের। গত 16 বছর ধরে স্বৈরাচার টিকিয়ে রাখার দায় সবার। ঝিনাইদহের আবু বক্কর ও হাফিজা খাতুন দম্পতি জুলাই অভ্যুত্থানে প্রকৌশলী ছেলেকে হারিয়েছেন তারা। আজও থামেনি বাবা মায়ের কান্না। না মোনা, আমি রাগ করছি না, তুমি তো বুঝতেই চাইছো না, তাই বারবার আমি জোরে জোরে বলছি। এই জোরে জোরে কথাটাই শেষ কথা ছিল। খুলনায় অনুষ্ঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি। এতে বিভাগের 10 জেলার নিহত 58টি পরিবারের সদস্যরা অংশ নেন। তাদের কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ বা হারিয়েছে বাবাকে। তৈরি হয় এক আবেগ ঘন পরিবেশ। বিভিন্ন রকমের আশা দিত আমারে, আমার সেই পাখি চলে গেছে, আমি কি করে থাকবো? আমার গলে যাওয়ার আমার ওদের কেউ আছে বাবা গো? আমি গর্ব করে বলতেছি আমি শহীদের মা, আমার বেটা দেশ স্বাধীন করে চলে গেছে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান। তা না হলে সেটা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা হবে বলে মন্তব্য করেন তিনি। অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। সার্জিস বলেন, সুনামের সাথে কাজ করে হারানো ইমেজ ফিরিয়ে আনতে হবে পুলিশকে। গত 16 বছর ধরে স্বৈরাচারকে টিকিয়ে রাখার দায় সবাইকে নিতে হবে বলেও জানান তিনি। যে বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে তাদের যে ইমেজটি হারিয়েছে, এটি ফিরে পাওয়ার জন্য এখন খুনি হাসিনা কোনো পদক্ষেপ নেওয়ার তার কোনো সুযোগ নেই। বাংলাদেশ রাষ্ট্র কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকারও যদি চায়, তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনোদিনও পারবে না, যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে আন্দোলনের নিহত পরিবারদের অর্থ সহায়তা দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। আহতদের পরিবারকেও পুনর্বাসন করা হবে। এই এককালীন আর্থিক সহযোগিতায় শেষ নাই, তারপরে যারা আহত আছে, যে শহীদ পরিবাররা আছে, তাদের পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন তার সবকিছু আমাদের ফাউন্ডেশন থেকে করা হবে। পরে নিহত 58 পরিবারকে 5 লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আধিপত্য বিস্তারের জেরে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে, যাতে আহত হয়েছেন অন্তত 15 জন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত দফায় দফায় খাসেরহাট এবং বাবুরহাট এলাকায় এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, 5 আগস্টের পর থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজের সাথে বিরোধ রায়পুর কৃষক দলের সদস্য সচিব শামীম গাজীর। বৃহস্পতিবার একটি ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকেরা বিরোধে জড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। দলীয় কার্যালয় ও বসত ঘরে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়া হয় 2টি মোটরসাইকেলেও। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। ধর্মের ভিত্তিতে কোনো অধিকার ভাগাভাগি হতে পারে না। বাংলাদেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের সেনপাড়া চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে, তবে মাঝে মাঝে কিছু হুতুম পেঁচা ঢুকে অশান্তি তৈরি করে। তিনি বলেন, এমন এক বাংলাদেশ চায় যেখানে মসজিদ, গির্জা এবং মন্দির পাহারা দিতে হবে না। পরে কাফরুল পশ্চিম থানা জামায়াত ইসলামীর সৌজন্যে শীতার্তদের মাঝে শীত বস্ত্র উপহার দেন ডক্টর শফিকুর রহমান। আমরা মিলেমিশে বসবাস করব, এটি আমাদের সকলের চাহিদা, কিন্তু মাঝে মধ্যে কিছু উতুম পেঁচা আমাদের বাগানে ঢুকে যায়, ঢুকে আমাদের ফুলকে এলোমেলো করে দিতে চায়। প্রিয় দেশে যারাই এখানকার নাগরিক, এটা জন্মসূত্রে হোক অথবা ডোমিসাইল্ড হোক, তাদের সকলের অধিকার সমান।
এখানে ধর্মের ভিত্তিতে অধিকার ভাগাভাগি হবে না। আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্যে এই সংগঠন পৃথক হবে জানিয়েছেন নেতারা। যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা আলাপে এসব তথ্য জানান নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি, তবে সবার মতামত নিয়ে এটি পরিবর্তনও হতে পারে। ছাত্র নেতারা জানিয়েছেন জনগণের আস্থা অর্জনই নতুন দলের প্রধান লক্ষ্য। লামিয়া তিথির রিপোর্ট। জুলাই আগস্টের আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিলোপের দাবিতে। ধীরে ধীরে সরকার পতনের কঠোর কর্মসূচিতে সফল হন তারা। প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের। ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও দেশে শেখ হাসিনার জন্ম নিতে পারে। অন্তর্বর্তী অরাজনৈতিক সরকার ধীরে ধীরে এগিয়ে যাবে নির্বাচনের দিকে। জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া দেশ পরিচালনার। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এবার সেখানে নিজেদের অবস্থান দেখতে চান শিক্ষার্থীরা, নামতে চান ভোটের লড়াইয়ে। বর্তমান আমাদের পরিস্থিতি, মাঠের যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আগামী 1-2 মাসের মধ্যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে তারা এই রাজনৈতিক দলটি মাঠে আনতে সক্ষম হবে। প্রশ্ন হচ্ছে কেমন হতে পারে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম? ছাত্র নেতারা বলছেন এতদিন যে ধরনের রাজনীতি সবাই দেখেছেন তারা তার ব্যতিক্রম হবেন। ফ্যাসিবাদী যে সাংবিধানিক যে কাঠামো সেটা আমরা চাই না, এবং আমরা এই নতুন রাজনৈতিক দলে পুরাতন যে আমাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, জনগণের জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন দেশের এজেন্ডার ভিত্তিতে যে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়ে আসছে সেগুলো আমরা যাব না। আমরা মনে করি যে নতুন যে রাজনৈতিক দল আমরা প্রত্যাশা করছি তাদের কার্যক্রম আসলে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যে নতুন রাজনৈতিক শক্তিটি যেটি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করছি তাদেরকে আসলে মানুষের নার্ভ বুঝতে হবে। বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য কিছু মানুষের নার্ভই ভুলে গিয়েছিল, কারণ তাদের তো ভোটের প্রয়োজন হয়নি। মানুষের প্রয়োজনীয় ভিত্তিতে মানুষ যদি চায় আমাদের কোনো রাজনৈতিক সংগঠন গড়ে তোলা উচিত, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই ভাবব। নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনেই অংশ নেওয়ার পরিকল্পনা তাদের। প্রাইভেট ইউনিভার্সিটি আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আছে তারা অংশগ্রহণ করবে, এবং সেই অংশগ্রহণে সর্বোচ্চটাই হলো প্রাইভেট ইউনিভার্সিটি তাদের জায়গাতে আসীন হবে। বিচার প্রক্রিয়ার আগে যদি কোনো ইলেকশন হয় আমরা সেখানে কম্পিট করব, আমরা সেই একটি দাবিতেই কম্পিট করব যে আমরা পাওয়ার চাই না, আমাদের আছে রক্ত, আমরা এই রক্তের বদলা চাই। সেটা ব্যালট হোক, বুলেট হোক, যে কোনো মাধ্যমে হোক, আমরা আমাদের বিচার চাই। কি হতে পারে দলের নাম, অর্থের উৎসই বা হবে কি? আমরা যে আন্দোলনগুলো করেছিলাম সেখানে আন্দোলনগুলোতে পিপলসদের যে পারসেপশন আছে সেটা অনেকটুকু আমরা গুরুত্ব দিয়েছি। অংশীজন যারা রয়েছেন জনগণের কাছে এই বিষয়ে আহ্বান জানাবো, আপনারা নাম প্রস্তাব করুন। জনগণের কাছ থেকে যদি নামটা আসে, জনশক্তি, সেখানেও আমাদের একটি উদাহরণ আছে। বেসিক্যালি হলো ক্রাউড ফান্ডিংয়ে বেশি যাব। ইন্টারন্যাশনাল যে ফোরাম রয়েছে, দেশীয় যে ফোরাম রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আমরা স্টাডি করছি। নির্বাচনে ভোট যুদ্ধে ফল যাই হোক নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্র নেতাদের। জানালেন রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা। প্রথম হলো ছাত্রদের যে পার্টিটা হবে সেটা নিজস্ব প্রক্রিয়ায় গঠন হবে, নিজস্ব প্রক্রিয়ায় চলবে। এর সাথে যদি যারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল তারা যদি কেউ আসতে চায় সেটা হলো ওয়েলকাম। এর মধ্যে কয়েকটা পার্টির সাথে অলরেডি আমাদের পারস্পরিক কিছু বোঝাপড়া হচ্ছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক। এই রোডম্যাপ জনগণের মনে প্রশ্ন তৈরি করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষেই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি গণ অভ্যুত্থানে আহত বা নিহতের পরিবারকে শুধুমাত্র অর্থ সহায়তা দেয়নি, অনেকের বাসস্থানও করে দিয়েছে। দেশের যে কোনো আন্দোলন সংগ্রাম থেকে বিএনপি কখনো পিছু পা হয়নি। তিনি বলেন, 80 এবং 90-এর দশকে বিএনপি যা বলেছে এখনো তাই বলে। জাতির প্রতিটি অর্জনে বিএনপির গর্ব করার মতো অবদান রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসছে, তাকে সমর্থন দিয়ে এসেছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ।
এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। ইস্তেমা ময়দানে হামলার বিষয়টি দুই পক্ষের সংঘর্ষ নয়, বরং সাদপন্থীরা রাতের আধারে ঘুমন্ত সাথীদের রক্তাক্ত করেছে। এই হামলা পূর্ব পরিকল্পিত। শুক্রবার দুপুরে গুলশানের একটি রেস্টুরেন্টে জুবায়েরপন্থী তাবলিগ জামায়াতের সংবাদ সম্মেলনে মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব অভিযোগ করেন। দাবি করেন তাবলিগের মধ্যে সাদ সাহেব বিভিন্ন কুসংস্কার নিয়ে এসেছেন, আর সেজন্যই তাবলিগের ভেতরে সমস্যা সৃষ্টি হয়েছে। সাদ সাহেব তার বক্তব্যের জন্য দারুল উলুম দেওবন্দে যেয়ে যদি ক্ষমা চান তাহলে এই সমস্যা 1 মিনিটেই সমাধান হবে। যথাসময়ে ইস্তেমা হবে এবং তার প্রস্তুতি চলছে বলেও জানান হাবিবুল্লাহ রায়হান। যে রাতের আধারে তারা যখন সব অন্ধকার হয়ে যাবে তখন প্রবেশ করবে এবং এই টর্চ লাইটের প্রয়োজনীয়তা তখন দেখা দিবে। ঠিক তাই তারা করেছে। তারা রাতের আধারে ময়দানে প্রবেশ করে আমাদের ঘুমন্ত সাথীগুলোকে মেরে রক্তাক্ত করে ফেলল। এর মামলা আমরা করেছি এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে ইনশাআল্লাহ উপযুক্ত শাস্তি ওনারা ইনশাআল্লাহ ওনাদের পক্ষ থেকে দিবেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা। গণঅভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা। নেতারা বলেন, জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি করা হবে। ওবায়দুল কাদের সাহেবকে কারা সহযোগিতা করেছে পালিয়ে যাওয়ার জন্য, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা এখন চেষ্টা করছে সমন্বয়কদের মধ্য দিয়ে বাংলাদেশে পুনর্নিবাস ঘটানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে হবে। আমরা যে আলটিমেটাম দিচ্ছি, আবারও বলছি, আগামী নির্বাচনে আওয়ামী লীগ তাদের সাথে অংশগ্রহণের সুযোগ দিলে এই ছাত্র জনতার লাশের উপর দিয়ে সুযোগ দিতে হবে। রাজধানী ডেমরার ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাইদ আহমেদ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয়রা। শুক্রবার বিকেলে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে এসব প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেমরা, আমতলী সহ বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে জড়ো হয় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ স্থানীয়রা। পরে মানববন্ধনে ছাত্রদল নেতারা এবং নিহতের স্ত্রী সাদিয়া ইসলাম বিথি বক্তব্য দেন। নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, যুবদলের রাজনীতির সাথে যুক্ত থাকার কারণেই ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা তার স্বামীকে হত্যা করে। ছাত্র আন্দোলনের পর ৯ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় তাকে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। পিরোজপুরের নেসারাবাদে ৫০ দুই বোনকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। স্থানীয়রা জানান, নির্যাতনের শিকার তাসলিমা এবং আকলিমার বাবা তাদের নানা বাড়ির পাশে জমি কিনেছিল, আর সেই জমির পাশেই অভিযুক্ত নজরুলের জমি রয়েছে। জমির মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। গেল বুধবার সকালে বিরোধীয় জমি থেকে গাছ কাটছিল নজরুল। খবর পেয়ে তাসলিমা এবং আকলিমা ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটি হয় দুপক্ষের। এক পর্যায়ে নজরুল এবং তার দুই বোন মিলে তাসলিমা ও আকলিমাকে মারধর করে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার নামে এক নারীকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী পুলিশ সুপার শামিন পারভিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিবেশী আরিফের সাথে কলহের জেরে তাকে হত্যা করা হয়। পরে হত্যার বিষয়টি গোপন করতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা দেখানোর চেষ্টা করে অভিযুক্ত। তদন্তে পুলিশ আরিফের শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। তার কথায় সন্দেহ হলে তথ্য প্রযুক্তি সহায়তায় আরিফকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোরে সাভারের গেন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আরিফ। গত ১ নভেম্বর রাতে বালিয়াকান্দির গোবিন্দপুর গ্রামের একটি লেবু বাগান থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সালমা আক্তারের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। পুতিনের অর্থায়নে নির্মিতব্য বিদ্যুৎ প্রকল্পে ব্রিটিশ মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে $4 বিলিয়ন ঘুষের অভিযোগ।
এই মর্মে সংবাদ প্রচার করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। এতে বলা হয়, যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে প্রায় 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এর আগে গত 17 ডিসেম্বর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন জানায়, প্রাথমিক তদন্তে টিউলিপ সিদ্দিক সহ হাসিনা রেহানা পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতা মিলেছে। পরদিন ডেইলি টেলিগ্রাফ জানায়, অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। তার ঘনিষ্ঠ মহলের দাবি, রাজনৈতিক কারণেই তার নাম আনা হয়েছে। এছাড়া 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকেও জানানো হয়, টিউলিপের উপর আস্থা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত আলোচিত ব্যাংকার প্রশান্ত কুমার হালদারকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত। শুক্রবার ব্যাংকশালা আদালত পি কে হালদার সহ 6 জনের জামিন মঞ্জুর করেন। জামিনের বিনিময়ে প্রত্যেককে 10 লাখ রুপি জমা দিতে হবে। একই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরাও দিতে হবে। এই সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করতে পারবেন না। এর আগে গত 27 নভেম্বর জামিন পান পি কে হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মী হালদার এবং ইমন সেন। 2022 সালের মে মাসে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বছরের শেষে বাংলাদেশের বড় ঋণ প্রস্তাব অনুমোদন করল বিশ্বব্যাংক। ওয়াশিংটনে সংস্থাটির বোর্ড সভায় 3টি আলাদা প্রকল্পের জন্য $116 কোটি অর্থায়ন অনুমোদন হয়েছে, যে অর্থ মূলত খরচ হবে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন খাতের সংস্কার এবং জলবায়ু সহনশীলতা উন্নয়ন নিশ্চিতে। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বিশ্বব্যাংক বলছে, বিভিন্ন ধরনের দূষণে জর্জরিত বাংলাদেশ উন্নয়নের সার্বিক ধারাকে এটি ব্যাহত করছে। এই অবস্থায় মধ্যমেয়াদী বাজেট কাঠামোর ধারণা বদলাতে চায় পরিকল্পনা কমিশন, আর সেখানে পরিবেশ বান্ধব কর্মসূচির জন্য $50 কোটি অর্থায়ন করা হয়েছে। অন্যদিকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে $38 কোটি দেওয়া হচ্ছে, যার সুফল পাবে 51 লাখ মানুষ, কমাবে মা ও শিশু মৃত্যুর হার। চট্টগ্রামে 2 লাখ পরিবারের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে $28 কোটি আরেকটি ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের ব্যাংক মালিকদের কারণে রেমিটেন্স কম আসে বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ। রেমিটেন্স প্রবাহ বাড়াতে করণীয় নিয়ে ছায়া সংসদে তিনি বলেন, রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ মর্যাদা দিতে হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অর্থ পাচার কমেছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতে করণীয় নিয়ে ছায়া সংসদ। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বিপক্ষে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। তাদের জন্য প্রবাসী বীমা কিন্তু এখনো চলমান এবং বিভিন্ন এজেন্টরা তাদের জন্য কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি আইসিবির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রবাসীরা না থাকলে বাংলাদেশের অর্থনীতি আরও খারাপ হতো। আইএমএফ এর শর্ত মানা কঠিন হয়ে যাচ্ছে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। আইএমএফ থেকে আমরা কত নিচ্ছি? 4 বিলিয়ন প্লাস মাইনাস। কত শর্ত আমরা মানতেছি তাদের। আর আমাদের ভাই বোনেরা যারা বিদেশে কাজ করতেছে, তারা আমাদেরকে অ্যানুয়ালি $26 বিলিয়ন বাড়াচ্ছে। আর তারা আসে কত খবরদারি করে, এমন কিছু শর্ত দিচ্ছে যেটা আমাদের ইকোনমির বেসিক ইন্টারেস্টের বিরুদ্ধে। দুর্নীতি কমলে অর্থ পাচার কমবে বলে মনে করেন আইসিবির চেয়ারম্যান। দেশে রেমিটেন্স কম আসার কারণ সম্পর্কেও ব্যাখ্যা করেন আবু আহমেদ। তারা তাদের যে রেমিটেন্স হাউস আছে, সেখানে যেহেতু তারা এখানকার ব্যাংক মালিক, ওইখানে ওইটা নিয়ে নিত যে বাংলাদেশে পাঠানোর দরকার না, আমাকে দিয়ে দাও, আর তোমার টাকা ওই এখানে দিয়ে দিবে, কারণ এখান থেকে ব্যাংক লুট করার টাকা তাদের হাতে আছে। ওটার একমাত্র করণীয় হচ্ছে এদেশে ব্যাংকের যে বোর্ড অফ ডিরেক্টরস বা ম্যানেজমেন্ট, এটাকে নতুন করে সাজাতে হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থ পাচার রোধে কাজ করছে। এ সময় তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিতের তাগিদ দেন। আমাদের ব্যাংকগুলো, আমাদের এমবিসিগুলো সাহেবের মতো বসে থাকে। আমাদের কর্মীদেরকে সুরক্ষা করা, সার্ভিস দেওয়া, পাসপোর্ট দেওয়া, তাদের অর্থ সংগ্রহ করবার ক্ষেত্রে তাদের কিন্তু অত্যন্ত কষ্ট করতে হয়। তো অনেক সময় কর্মীরা ব্যাংকে গিয়ে অর্থ প্রেরণ করতে চায় না। তাই আমি মনে করি আমাদের ব্যাংকিং সেবাকে আমাদের কর্মী বান্ধব, কর্মীদের দৌড় করা নিয়ে যেতে হবে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এবারে প্রবাসের বেশ কিছু খবর। বাহরাইনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী মানামার একটি রেস্তোরাঁয় এই সভার আয়োজন করা হয়।
মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আলমগীর হাজারী এবং মাকসুদ আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সর্দার রুবেল হক, আর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূর আলম। এছাড়া এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, আকবর আলী, শহীদুল ইসলাম সরকার, আবুল বাশার তালুকদার সহ আরও অনেকে। সভা শেষে দোয়া এবং বিশেষ মোনাজাত করা হয়। আজকের এই বিজয়ের যে অনুষ্ঠান করেছেন, আমরা বাহারাইন কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাহারাইন কেন্দ্রীয় বিএনপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এবং সাংস্কৃতিক দল সহ সকল সহযোগিতা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি এবং 24-এর বিপ্লবে জগৎ শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। অন্যদিকে কুয়েতে উদযাপিত হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস। দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয়। মঙ্গলবার কুয়েতা সিটি মিলেনিয়াম হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন মেজর জেনারেল আহমেদ রাশেদ আল শানফা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, মিলিটারি কন্টিনজেন্টের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। কুয়েতের বুকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পরিচিত করিয়ে দেওয়া, ডিপ্লোম্যাটিক কোর এবং কুয়েতে যারা আছেন কুয়েতের অধিবাসী তাদেরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, কার্যক্রম এবং কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট আছে তারা যে বিশাল অবদান রেখে চলেছে এখানে, সেটা সবাইকে আমাদেরকে পরিচিত করিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল। যুক্তরাজ্যে যাত্রা শুরু করল প্রবাসীদের নবগঠিত সংগঠন হৃদয়ে ৭১। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার শপথ নিয়ে গঠিত হলো এই সংগঠনটি। ব্রিটেনের প্রবাসী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন কমিউনিটির সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে এই সংগঠন। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের আলতাফ আলী পার্ক শহীদ মিনারে আয়োজিত সভায় যাত্রা শুরু করে সংগঠনটি। মুক্তিযুদ্ধের অসংখ্য শহীদ ও বীরাঙ্গনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ গ্রহণ করে সংগঠনের সদস্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। গান ও আবৃত্তি পরিবেশন করেন রাজিয়া রহমান, মুজিবুল হক মনি, মনিরা পারভিন, স্মৃতি আজাদ, নজরুল ইসলাম ওকিব সহ আরও অনেকে। এদিকে যুক্তরাজ্যে হাউস অব কমন্সে গ্লোম্যান সিআইসের উদ্যোগে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। ওমেন, কনফ্লিক্ট অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্স, দ্য কোয়েস্ট ফর জাস্টিস অ্যান্ড সিকিউরিটি শিরোনামে আয়োজন করা হয়। স্নিগ্ধা মিষ্টির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্গারেট মুলানে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টর বিলান, ডক্টর মারেক, কঙ্গোর সাবেক সেনাপ্রধান মিস্টার মুজি, লন্ডনের মঙ্গোলিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস মুগি সহ বিভিন্ন কাউন্সিলরবৃন্দ। এছাড়াও দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে নিজ দেশের নারীদের সামাজিক পরিস্থিতি, অধিকার এবং বিভিন্ন সরকারি নীতি তুলে ধরেন। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন পরিশোধের সম্মতি প্রকাশ করেছে দেশটির একটি জাপানি প্রতিষ্ঠান কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং। গেল কয়েক মাস ধরেই বন্ধ রয়েছে প্রতিষ্ঠানে কর্মরত 251 বাংলাদেশি কর্মীর বেতন। কয়েক দফা আলোচনার পর গেল বুধবার বেতন পরিশোধে চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী বছর জানুয়ারিতে এই পুরো অর্থ পরিশোধ করবে এই প্রতিষ্ঠান। বিবৃতিতে এই তথ্য জানান মালয়েশিয়ার শ্রম অধিদপ্তর। শ্রমিকদের পুনর্বাসন এবং বকেয়া মজুরি পরিশোধ নিশ্চিত করতে নিবিড় পর্যবেক্ষণ চালাবে মালয়েশিয়ার পোর্ট ক্লাং এবং সেলাঙ্গর শ্রম অধিদপ্তর। ওমানে উদযাপিত হলো বিশ্ব অভিবাসী দিবস। ওমান বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয়। বুধবার ওমানের বাংলাদেশ দূতাবাসের হল রুমে এই দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাসের উপপ্রধান মৌসুমী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রম সচিব আসাদুল হক। অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করা হয়। এরপর প্রবাসীদের নানান সমস্যার কথা শুনে তাদের সেসব প্রশ্নের উত্তর দেন শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম। সভায় প্রবাসীদের পাসপোর্ট সম্পর্কিত দীর্ঘদিনের নানা ভোগান্তির দ্রুত সমাধান দেওয়ার আশ্বাস দেন দূতাবাসের কর্মকর্তারা। দুবাইয়ের খবর। দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের জন্য চালু করা হলো হেল্প ডেস্ক। প্রবাসীদের যথাযথ তথ্য সহায়তা প্রদানের লক্ষ্যেই নেওয়া হলো এই উদ্যোগ। বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন দুবাই বাংলাদেশ কাউন্সিল মোহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল সালাম, আশফাক হোসেন, শাহনাজ, সালাম খান সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। প্রবাসীদের কনসুলেটে সরাসরি সেবা নেয় ও সব ধরনের সমস্যার সমাধানে এই হেল্প ডেস্কটির যাত্রা শুরু হলো। এই উদ্যোগে উচ্ছ্বসিত দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কনসুলেটকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক
আন্তর্জাতিক অভিবাসী দিবস 2024 ও জাতীয় প্রবাসী দিবস 2024 উদযাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। কনসুলেটকে কিছু উদ্যোগ নেওয়ার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারি বিভিন্ন বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত এলাকায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে তারা যে জুয়ার আড্ডা, বিকালে যে আড্ডাগুলো হয় বা বিভিন্ন অনৈতিক কার্যক্রমে যারা লিপ্ত আছেন, এই কর্মকাণ্ড থেকে তাদেরকে সরিয়ে আনার জন্য যদি কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা যায়, আমার মনে হয় এটা অনেকটা নিরসন হবে। এক্সপেকটেশন, রিকোয়ারমেন্ট, ডিমান্ড এর সাথে ভেরিয়েশন থাকবে, কিন্তু আপনারা তীব্র বিরক্ত হবেন না, ওনাকে পরামর্শ দেবেন। প্রবাসীদের ভোটের অধিকার এবং বিশেষ করে তাদের যে প্রতিনিধিত্ব সংসদে, সেই জায়গাগুলোর কথা বলেছেন। আপনারা যদি সাম্প্রতিক মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণটি শুনে থাকেন, সেখানে কিন্তু উনি এই ভোটের অধিকারের বিষয়টা অলরেডি বলেছেন। আবারও বিজয় দিবস উদযাপনের খবর। যুক্তরাজ্যের বার্মিংহামে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস। বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে করা হয় এই আয়োজন। সোমবার সহকারী হাইকমিশনের সভাকক্ষে আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কনসুলার এবং হেড অব চ্যান্সেলরি স্বর্ণালী চন্দ। সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান। এই আলোচনায় অংশ নেন আব্দুল খালিক, আব্দুল হামিদ, আব্দুল আহাদ সুমন, সুজাতুর রেজা চৌধুরী, সৈয়দ জামশেদ আলী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সভা শেষে করা হয় বিশেষ দোয়া এবং মোনাজাত। এটাই বোধহয় সবচাইতে বেশি আপনার অংশগ্রহণের মাধ্যমে এই বছর বিজয় দিবস সবাই মিলে আমরা উদযাপন করলাম। মহান বিজয় দিবসে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একদিন পরে আমাদেরকে আজকে এই প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন। খুশি হয়েছি যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ যখন পরিবর্তন হয়েছে, ওনারা সকল দলকে এখানে দাওয়াত দিয়েছেন। সব ধরনের সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে, যা বিগত 15 বছরের মধ্যে আমরা এই প্রথমবারের মতো আমরা সবাই একত্রে বসে আজকে এই বিজয় দিবস উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। খেলার খবর। ওয়েন্ডিজ বাংলাদেশ তৃতীয় টি-20 সিরিজের শেষ ম্যাচে 80 রানের জয়ে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। পোস্ট ম্যাচে এসে খেলোয়াড়দের প্রশংসায় ভাসালেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। বললেন, বিসিবি চাইলে পাকাপাকিভাবে অধিনায়ক হতে তার কোনো আপত্তি নেই। লোকে বলতো মানুষ হিসেবে ইন্ট্রোভার্ট, তাই নাকি সতীর্থদের মোটিভেট করতে পারবেন না। অনেকের মতেই লিটন দাস ক্যাপ্টেন ম্যাটেরিয়ালই নন, কিন্তু দায়িত্ব পেলে এলকেডি কি করতে পারেন সেটা তো বরাবরই প্রমাণিত। তবুও নানা কারণে এমন একজন অধিনায়ককে ব্যবহার করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি এটাও অনেকবার শোনা গেছে, অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব না নিয়ে ব্যাটিংয়ে ফোকাস দেবেন বলে লিটন নিজেই বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে টি-20তে হোয়াইট ওয়াশের তাজা স্মৃতি উপহার দেয়া লিটনকে যদি পাকাপাকিভাবে ক্যাপ্টেন্সি অফার করা হয়, এবারও কি ফিরিয়ে দেবেন? দেখেন, ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি, এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটাতে এনজয় করতেছি। হ্যাঁ, যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহাইন্ড দ্য উইকেটে, আমার জন্য কাজটা অনেক ইজি। অধিনায়কত্বের মূল কারিশমা মূলত দেখা যায় ফিল্ডিংয়ে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেখানেই নিজের সামর্থ্য দেখিয়েছেন টাইগার ক্যাপ্টেন। 3 ম্যাচের একটাতেও স্বাগতিকদের করতে দেননি 140-এর বেশি, 2টাতে অল আউট 110-এর কমে। অধিনায়ক বলছেন, বোলারদের সাহায্য আর কোচের ভরসাই এনে দিয়েছে এমন সাফল্য। নতুন কোচ এসেছে, উনি অনেক ফ্রেন্ডলি। সবচেয়ে বড় ডিসিশন যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে উনি কখনো প্লেয়ারদের উপর চাপায় দেন না। আমরা যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছি, আমাদেরও কথার মূল্য আছে, সো উনি এই জিনিসটা গ্রহণ করে। আর সালাউদ্দিন স্যারের বিষয়টা যেটা বললাম, যে আমরা ম্যাক্সিমামই স্যারের হাত ধরে কোথাও না কোথাও খেলেছি এবং স্যার আমাদেরকে খুব ভালো মতনই চিনে। তো আমার মনে হয় কনভারসেশনগুলো খুব ভালো হচ্ছে ড্রেসিং রুমে, এবং স্যার খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, যার সাথে আপনি সব ধরনের কথা বলতে পারবেন। অধিনায়ক হিসেবে লিটনের সাফল্যের অভিজ্ঞতা কম না। ইন্ডিয়ার মতো প্রতিপক্ষকে ওয়ানডে সিরিজ হারানো, আফগানদের সাথে রেকর্ড গড়ে টেস্ট জেতা, বিসিএল ওয়ানডেতেও চ্যাম্পিয়ন, বিপিএলে রানার্স আপ, সবশেষে টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা, সেটাও ক্যারিবিয়ানদেরই মাটিতে। কতখানি অবিশ্বাস্য, যারা ক্যারিবিয়ানদের টি-20 সামর্থ্য সম্পর্কে জানেন তারাই বুঝবেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।